তাহলে সিন্ধু নদ তটে শিবির সম্মুখে বা শিবিরের সামনে বা তাঁবুর সামনে, তোমরা জানো আগের দিনের মানুষ যুদ্ধের সময় শিবির বা তাঁবু বানাতো। এখানে সেকেন্দার অর্থাৎ আলেকজান্ডারের কথা বলা হয়েছে, যিনি হিন্দুকুশ পর্বত পার হয়ে 327 অব্দে ভারতে এসেছিলেন। খ্রিস্টপূর্ব 327 অব্দে ভারতে আসেন। তোমরা জানো যে আলেকজান্ডার ম্যাসিডনের রাজা ছিলেন। আর সেলিউকাস আলেকজান্ডারের সেনাপতি ও ব্যাবিলনের অধিপতি। হেলেন সেলুকাসের হস্ত ধরিয়া তাহার পাশে দণ্ডায় মনা। তাহলে হেলেন সেলুকাসের কন্যা, তিনি তার বাবার হাত ধরে তার পাশে দাঁড়িয়ে আছেন। সূর্য রশ্মি তাহার মুখের উপর আসিয়া পড়িয়াছিল। যেহেতু সন্ধ্যাবেলা সূর্য অস্ত যাচ্ছে, তাহলে সেই অস্ত চলগামী সূর্যের দিকে তারা তাকিয়েছিল, আর সেই সূর্যের রশ্মি বা সূর্যের আলো তাদের মুখের উপর এসে পড়ছিল। আসসালামু আলাইকুম, ক্লাস 8। আজ আমি তোমাদের পড়াবো দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত এই নাট্যাংশটি। নাট্যাংশটি পড়ার আগে নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে আমরা সংক্ষেপে কিছু কথা জেনে নেব। দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন একাধারে কবি, নাট্যকার ও সঙ্গীত স্রষ্টা। তিনি DL রায় নামেও পরিচিত। দ্বিজেন্দ্রলাল রায় 1863 খ্রিস্টাব্দের 19শে জুলাই পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা কার্তিকেয় চন্দ্র রায় কৃষ্ণনগরের রাজবংশের দেওয়ান ছিলেন। তার মা প্রসন্নময়ী দেবী। দ্বিজেন্দ্রলালের দুই দাদা রাজেন্দ্রলাল ও হরেন্দ্রলাল এবং বৌদি মোহিনী দেবীও ছিলেন সাহিত্য স্রষ্টা। তাদের বাড়িতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র প্রমুখের যাতায়াত ছিল। প্রেসিডেন্সি কলেজ, যেটা বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, সেখান থেকে তিনি 1884 খ্রিস্টাব্দে ইংরাজি ভাষা ও সাহিত্যে MA পাশ করেন। ওই বছরই কৃষিবিদ্যায় উচ্চতর ডিগ্রি লাভের জন্য তিনি ইংল্যান্ডে যান। বিলেত থেকে ফিরে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ও কালেক্টর পদে চাকরি করেন। দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা কাব্য গ্রন্থগুলি হল আর্যগাথা, মন্ত্র, আলেখ্য, ত্রিবেণী। তার লেখা উল্লেখযোগ্য নাটকগুলি হল তারাবাই, চন্দ্রগুপ্ত, প্রতাপ সিংহ, দুর্গাদাস, মেবার পতন, নূরজাহান, শাহজাহান ইত্যাদি। তার লেখা বিখ্যাত গান ধনধান্যে পুষ্পে ভরা, বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ আজও জনপ্রিয়। 1913 খ্রিস্টাব্দের 17 মে দ্বিজেন্দ্রলাল রায় 50 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তোমাদের পাঠ্য চন্দ্রগুপ্ত নাট্যাংশটি দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত, যেটা 1911 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, এই চন্দ্রগুপ্ত নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের অন্তর্গত। চন্দ্রগুপ্ত অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য। তোমরা জানো চন্দ্রগুপ্ত মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন। সুদক্ষ যোদ্ধা, সুশাসন ও প্রজাহিতৈষী রাজা হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করে আছেন। প্রাচীন মগধে কিভাবে চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্যের সাহায্যে নন্দবংশের রাজা ধননন্দকে পরাজিত করে সিংহাসনে বসেন, তাই চন্দ্রগুপ্ত নাটকের মূল উপজীব্য।
নন্দ দ্বারা রাজ্য থেকে নির্বাসিত হলে চন্দ্রগুপ্ত মৌর্য সেকেন্দার শাহের সেনাবাহিনীতে যোগদান করেন। সেখানে সেলুকাস তাকে রণকৌশল শেখান, যুদ্ধনীতি শেখান। পরবর্তীকালে মলয়ের রাজা চন্দ্রকেতু, মগধের প্রাক্তন রাজপুরোহিত চাণক্য বা কৌটিল্য ও প্রাক্তন প্রধানমন্ত্রী কাত্যায়নের সাহায্যে চন্দ্রগুপ্ত নন্দকে পরাজিত করে মগধের সিংহাসন অধিকার করেন। এই ঐতিহাসিক ঘটনাই চন্দ্রগুপ্ত নাটকের বিষয়বস্তু। তবে তোমরা জানো যে ঐতিহাসিক নাটক বা ইতিহাস আশ্রিত নাটকে ঐতিহাসিক ঘটনার পাশাপাশি লেখকের কল্পনার রঙও থাকে। এবার তোমরা বইটা দেখো। বইয়েতে দেখো একটা ছবি দেওয়া আছে, সেখানে একটা নদী দেখা যাচ্ছে, আর সেই নদীতে সারিবদ্ধভাবে জাহাজ দেখা যাচ্ছে, আর আমরা দেখতে পাচ্ছি তিনজন ব্যক্তিকে। তাহলে ছবিতে যে নদী দেখা যাচ্ছে সেটা হলো সিন্ধু নদী, ভারতের উত্তর পশ্চিম দিকে অবস্থিত এই নদী। আর ছবিতে যে তিনজন ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি তারা হলেন গ্রিক সম্রাট আলেকজান্ডার, আর তার সেনাপতি সেলুকাস, আর সেলুকাসের কন্যা হেলেন। এই হেলেনের সঙ্গে পরবর্তীকালে চন্দ্রগুপ্ত মৌর্যের বিয়ে হয়েছিল, যদিও এই নাটকে তার উল্লেখ আমরা পাবো না। এবার দেখো স্থান, সিন্ধু নদ তট, দূরে গ্রিক জাহাজ শ্রেণী, কাল সন্ধ্যা। তাহলে নাটকের স্থান বা লোকেশন হলো সিন্ধু নদ তট। এই সিন্ধু নদী বর্তমানে পাকিস্তানের প্রধান নদী। তাহলে নাটকের স্থান হলো সিন্ধু নদীর তট, দূরে গ্রিক জাহাজ সারিবদ্ধভাবে দেখা যাচ্ছে, আর সময় হলো সন্ধ্যা, সন্ধ্যাবেলাকার দৃশ্য এখানে ফুটে উঠছে। নদ তটে শিবির সম্মুখে সেকেন্দার ও সেলুকাস অস্তগামী সূর্যের দিকে চাহিয়াছিলেন। হেলেন সেলুকাসের হস্ত ধরিয়া তাহার পাশে দণ্ডায়মানা, সূর্যরশ্মি তাহার মুখের উপর আসিয়া পড়িয়াছিল। তাহলে সিন্ধু নদ তটে শিবির সম্মুখে বা শিবিরের সামনে বা তাঁবুর সামনে, তোমরা জানো আগের দিনের মানুষ যুদ্ধের সময় শিবির বা তাঁবু বানাতো। এখানে সেকেন্দার অর্থাৎ আলেকজান্ডারের কথা বলা হয়েছে, যিনি হিন্দুকুশ পর্বত পার হয়ে 327 অব্দে ভারতে এসেছিলেন, খ্রিস্টপূর্ব 327 অব্দে ভারতে আসেন। তোমরা জানো যে আলেকজান্ডার ম্যাসিডনের রাজা ছিলেন। আর সেলুকাস আলেকজান্ডারের সেনাপতি ও ব্যাবিলনের অধিপতি। হেলেন সেলুকাসের হস্ত ধরিয়া তাহার পাশে দণ্ডায়মানা। তাহলে হেলেন সেলুকাসের কন্যা, তিনি তার বাবার হাত ধরে তার পাশে দাঁড়িয়ে আছেন। সূর্য রশ্মি তাহার মুখের উপর আসিয়া পড়িয়াছিল। তাহলে যেহেতু সন্ধ্যাবেলা সূর্য অস্ত যাচ্ছে, সেই অস্ত চলগামী সূর্যের দিকে তারা তাকিয়েছিল, আর সেই সূর্যের রশ্মি তার মুখের উপর এসে পড়ছিল। সেকেন্দার, সত্য সেলুকাস, কি বিচিত্র এ দেশ। তাহলে তোমাদের নাট্যাংশটি শুরু হচ্ছে সিন্ধু নদ তটে অস্তগামী সূর্যের সৌন্দর্য দেখতে দেখতে গ্রিক সম্রাট সেকেন্দারের সঙ্গে তার সেনাপতি সেলুকাসের কথোপকথনের মাধ্যমে। তাহলে এখানে ভারতবর্ষের সৌন্দর্যের বর্ণনা আলেকজান্ডার দিয়েছেন। ভারতের যে প্রাকৃতিক সৌন্দর্য, যে বৈচিত্র্য, তা নিয়ে তিনি তার সেনাপতির সঙ্গে আলোচনা করছেন। আলেকজান্ডার বলেছেন যে এই যে ভারত ভূমিতে আমরা রয়েছি,
এই দেশটা কি বিচিত্র, কি বিচিত্র এই দেশ। দিনে প্রচন্ড সূর্য এর গাঢ় নীল আকাশ পুড়িয়ে দিয়ে যায়, আর রাত্রিকালে শুভ্র চন্দ্রমা এসে তাকে স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করিয়ে দেয়। দিনের বেলা সূর্যের প্রচন্ড আলো মনে হয় গাঢ় নীল আকাশটাকে পুড়িয়ে দিচ্ছে, আবার রাতে চাঁদের আলো এসে সেই আকাশটাকেই স্নান করিয়ে দেয়। চাঁদের আলো বা জ্যোৎস্না যেন আকাশটাকে স্নান করিয়ে দেয়। তামসী রাত্রে অগণ্য উজ্জ্বল জ্যোতিপুঞ্জে যখন এর আকাশ ঝলমল করে, আমি বিস্মিত আতঙ্কে চেয়ে থাকি। তামসী রাত্রে মানে অন্ধকার রাত্রে যখন আকাশে অগণ্য মানে গোনা যাবে না এমন জ্যোতিপুঞ্জ অর্থাৎ নক্ষত্র মণ্ডলী যখন আকাশে ঝলমল করে, তখন তিনি অবাক হয়ে, বিস্মিত হয়ে, আতঙ্কিত হয়ে চেয়ে থাকেন। প্রাবিতে ঘন কৃষ্ণ মেঘরাশি গুরুগম্ভীর গর্জনে প্রকাণ্ড দ্বৈত সৈন্যের মতো এর আকাশ ছেয়ে আসে। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখি। প্রাবিতে মানে বর্ষাকালে, ঘন কৃষ্ণ মানে গাঢ় ঘন কালো মেঘরাশি গুরুগম্ভীর গর্জন করে প্রকাণ্ড দ্বৈত সৈন্যের মতো আকাশ ছেয়ে আসে। মনে হয় দ্বৈত সেনারা আকাশ ছেয়ে আসছে। আর আমি মানে আলেকজান্ডার তখন নির্বাক হয়ে কথা না বলে তাকিয়ে থাকেন। এর অভ্রভেদী তুষার মৌলি নীল হিমাদ্রি স্থিরভাবে দাঁড়িয়ে আছে। এর বিশাল নদ নদী ফেনিল উচ্ছ্বাসে উদ্দাম বেগে ছুটছে। এর মরুভূমি স্বেচ্ছাচারের মতো তপ্ত বালুরাশি নিয়ে খেলা করছে। অভ্রভেদী মানে আকাশ ভেদ করে যা, তুষার মৌলি মানে তুষারে ঢাকা, হিমাদ্রি মানে হিমালয় বা পর্বত। তাহলে এর আকাশ ভেদ করা পর্বত সিংহগুলি তুষারে ঢাকা পড়ে স্থিরভাবে দাঁড়িয়ে আছে। এর বিশাল নদ নদী ফেনিল উচ্ছ্বাসে উদ্দাম বেগে ছুটছে। ফেনিল মানে ফেনাযুক্ত। নদ নদী বয়ে চলেছে আর তার প্রবাহে ফেনা উঠছে। এর মরুভূমি স্বেচ্ছাচারের মতো তপ্ত বালুরাশি নিয়ে খেলা করছে। এর যে মরুভূমি রয়েছে সেই মরুভূমিগুলো স্বেচ্ছাচার অর্থাৎ যেমন খুশি তেমন ভাবে তার তপ্ত বালি নিয়ে খেলা করছে, তার উত্তপ্ত বালি নিয়ে খেলা করছে। সেলুকাস তখন বলছে সত্য সম্রাট। তাহলে সেকেন্দারের কথা শুনে সেলুকাস বলল যে সত্য সম্রাট। সেকেন্দার বলছে, কোথাও দেখি টালিবন গর্ভ ভরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কোথাও বিরাট বট স্নেহ ছায়ায় চারিদিকে ছড়িয়ে পড়েছে, কোথাও মদমত্ত মাতঙ্গ জঙ্গম পর্বত সম মন্থর গমনে চলেছে, কোথাও মহাভুজঙ্গম অলস হিংসার মতো বক্র রেখায় পড়ে আছে, কোথাও বা মহাসিংহ কুরঙ্গম মুগ্ধ বিস্ময়ের মতো নির্জন বনমধ্যে শূন্য প্রেক্ষণে চেয়ে আছে। আর সবার উপরে এক সৌম্য গৌর দীর্ঘকান্তি জাতি এই দেশ শাসন করছে। তাদের মুখে শিশুর সারল্য, দেহে বজ্রের শক্তি, চোখে সূর্যের দীপ্তি, বক্ষে বাতাস সাহস। এ সূর্য পরাজয় করে আনন্দ আছে। পুরুকে বন্দি করে আনি যখন সে কি বললে জানো? তাহলে সেকেন্দার ভারতবর্ষের আরো বর্ণনা দিচ্ছেন, ভারতবর্ষের সৌন্দর্যের আরো বর্ণনা তিনি দিচ্ছেন। ভারতবর্ষের যে প্রাকৃতিক বৈচিত্র্য ও মানবিক বৈশিষ্ট্য সেটা দেখে সম্রাট মুগ্ধ। তিনি বলেছেন, কোথাও দেখি তালিবন গর্ভ ভরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তালিবন অর্থাৎ তাল গাছ, গর্ভ ভরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কোথাও বিরাট বট স্নেহ ছায়ায় চারিদিকে ছড়িয়ে পড়েছে, কোথাও বট গাছ, বট গাছের ছায়ায় মানুষ আশ্রয় পাচ্ছে। মনে হচ্ছে যেন বট গাছটা তার স্নেহ ছায়া চারিদিকে ছড়িয়ে দিয়েছে। কোথাও মদমত্ত মাতঙ্গ জঙ্গম পর্বত সম মন্থর গমনে চলেছে, কোথাও মদমত্ত
মদমত্ত মানে অহংকার, উন্মত্ত পাগল, মাতঙ্গ মানে হাতি, জঙ্গম পর্বত সম, এমন পর্বত যেটা চলাচল করতে পারে। হাতি অনেক বড়, তার শরীরটা অনেক বড়। সেই হাতিটা যখন এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে কোনো পর্বত মন্থর গমনে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। কোথাও মহাভুজঙ্গম অলস হিংসার মতো বক্ররেখায় পড়ে আছে। মহাভুজঙ্গম অর্থ হলো বিশাল সাপ। মহাভুজঙ্গম কি করছে? এঁকে বেঁকে শুয়ে আছে, কিন্তু তার মধ্যে হিংসার ভাব প্রকাশিত হচ্ছে, কিন্তু সে আবার অলস ভাবে পড়ে আছে। কোথাও বা মহাসিংহ কুরঙ্গম মুগ্ধ বিস্ময়ের মতো নির্জন বন মধ্যে শূন্য প্রেক্ষণে চেয়ে আছে। মহাসিংহ মানে বিরাট পর্বত সিংহ, কুরঙ্গম মানে হরিণ। তাহলে কোথাও দেখা যাচ্ছে বিরাট সিংহ বা শিংযুক্ত হরিণ বনের মধ্যে শূন্য প্রেক্ষণে মানে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে, চেয়ে আছে। আর সবার উপরে এক সৌম্য গৌর দীর্ঘকান্তি জাতি এই দেশ শাসন করছে। তাদের মুখে শিশুর সারল্য, দেহে বজ্রের শক্তি, চোখে সূর্যের দীপ্তি, বক্ষে বাতার সাহস। এই দেশকে যারা শাসন করছে তারা দেখতে সৌম্য অর্থাৎ সুন্দর, গৌর অর্থাৎ ফর্সা, দীর্ঘ কান্তি অর্থাৎ বিশাল আকার দেহ। তাদের মুখে শিশুর মতো সরলতার ভাব প্রকাশিত হচ্ছে। তাদের দেহে আছে বজ্রের মতো শক্তি, আর চোখে সূর্যের মতো দীপ্তি বা উজ্জ্বলতা। তাদের বুকে আছে বাতা অর্থাৎ ঝড়ের মতো সাহস। এ সূর্য পরাজয় করে আনন্দ আছে। এরকম বীর সাহসী শাসককে যদি হারানো যায় তাহলে বীরত্বের পরিচয় দেওয়া যাবে। পুরুকে বন্দি করে আনি যখন, সে কি বললে জানো? রাজা পুরুষোত্তম বা পুরু ছিলেন কৌরবের রাজা। এই প্রাচীন ভারতীয় রাজ্য ঝিলাম, বিতস্তা ও চেনাব অর্থাৎ চন্দ্রভাগা নদীদ্বয়ের মাঝে অবস্থিত। রাজা পুরুর সঙ্গে 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের বিতস্তা নদীর তীরে যুদ্ধ হয় এবং এই যুদ্ধে পুরু পরাজিত হয়। তাহলে দিগ্বিজয়ের স্বপ্ন নিয়ে আলেকজান্ডার খ্রিস্টপূর্বাব্দ 327 অব্দে হিন্দুকুশ পর্বত পার হয়ে ভারতে প্রবেশ করেন। তক্ষশিলা রাজা অম্ভি আলেকজান্ডারের কাছে আত্মসমর্পণ করেন। তক্ষশিলা থেকে আরো পূর্ব দিকে অগ্রসর হয়ে আলেকজান্ডার ঝিলাম নদীর তীরে এসে পৌঁছান। এখানে পুরু রাজ্যের ঝিলাম ও চেনাব নদীর মধ্যবর্তী অঞ্চল। সেই পুরু রাজ্যের রাজা আলেকজান্ডারকে প্রবলভাবে বাধা দেন, কিন্তু তিনি পরাজিত হন। এই যুদ্ধ ইতিহাসে ঝিলামের বা হাইদাসপিসের যুদ্ধ নামে পরিচিত। তাহলে এই পুরু রাজা যখন পরাজিত হন, তাকে বন্দি করে যখন নিয়ে আসা হয়, তখন সে কি বলে তুমি জানো? আলেকজান্ডার সেলুকাসকে জিজ্ঞেস করেছে। সেলুকাস বলছে কি সম্রাট? তাহলে সেলুকাস সেটা জানতে চাইল যে তিনি কি বলেছিলেন, পুরু কি বলেছিলেন। সেকেন্দার বলছে আমি জিজ্ঞাসা করলাম আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো। সে নির্ভীক নিষ্কম্প স্বরে উত্তর দিল, রাজার প্রতি রাজার আচরণ। চমকিত হলাম, ভাবলাম একটা জাতি বটে। আমি তৎক্ষণাৎ তাকে তার রাজ্য প্রত্যার্পণ করলাম। তাহলে সেকেন্দার পুরুকে বলল যে তুমি তো পরাজিত, তোমাকে বন্দি করে নিয়ে আসা হয়েছে, তাহলে তুমি আমার কাছে কেমন আচরণ আশা করছো? সে নির্ভীক অর্থাৎ ভয় না করে নিষ্কম্প স্বরে, তার গলা কাঁপছিল না, সেভাবে সে উত্তর দিল যে একজন রাজা অন্য আর একজন রাজার প্রতি যেরকম আচরণ করে সেই রকম আচরণ সে প্রত্যাশা করছে। তাহলে পুরো রাজা পরাজিত হতে পারেন, কিন্তু তিনি তো রাজাই, তার মনে কোনো ভয় নেই। সেকেদার বলছে যে আমি তার কথা শুনে চমকে উঠলাম। একজন পরাজিত রাজার
এমন দৃঢ়তা, এমন আত্মমর্যাদা বোধ সম্রাট আশা করেনি। এরপর ভারতীয় জাতি তিনি প্রশংসা করলেন। এই জাতির পক্ষে এমনই উত্তর দেওয়া হয়তো সম্ভব। ভারতবর্ষের এই জাতির প্রতি তার মনে একটা সম্ভ্রম জেগে উঠল। তিনি সঙ্গে সঙ্গে পুরুর যে রাজ্য তিনি অধিকার করেছিলেন তা ফিরিয়ে দিলেন। আলেকজান্ডার পুরুর বীরত্বে মুগ্ধ হয়ে তার নিজের রাজ্য এবং তার সঙ্গে আরো কয়েকটা রাজ্য পুরুকে অর্পণ করেছিলেন। সেলুকাস বলছে সম্রাট মহানুভব। তাহলে আলেকজান্ডারের কথা শুনে সেলুকাস বলল যে আপনি মহানুভব, অর্থাৎ আপনার উদার মন, অর্থাৎ এখানে তার প্রশংসা করলেন তিনি। সেকেন্দার বলছে মহানুভব, তারপরে তার সঙ্গে অন্যরূপ ব্যবহার সম্ভব? তাহলে আলেকজান্ডার বলছে যে তুমি এটাকে মহানুভব বলছো? এমন একজন বীরের সঙ্গে, এমন একজন মহান ব্যক্তির সঙ্গে অন্য আর কি কোনো ব্যবহার সম্ভব ছিল? মহৎ কিছু দেখলেই একটা উল্লাস আসে, আর আমি এখানে সাম্রাজ্য স্থাপন করতে আসি নাই। আমি এসেছি শৌখিন দিগ্বিজয়, জগতে একটা কীর্তি রেখে যেতে চাই। সেকেন্দার বলছে যে ভালো কিছু দেখলেই একটা আনন্দ লাগে। তিনি আরো বলেছেন যে তিনি সাম্রাজ্য স্থাপন করতে আসেননি, তিনি এসেছেন শৌখিন দিগ্বিজয়, অর্থাৎ দিগ্বিজয় করাটা তার একটা শখ, বিভিন্ন জায়গা দখল করাটা তার একটা শখ, জগতে তিনি একটা কীর্তি রেখে যেতে চান। সেলুকাস বলছে তবে এই দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট? তাহলে আলেকজান্ডারের ভারতের বিভিন্ন জায়গা দখল করার ইচ্ছা ছিল, কিন্তু তিনি মাঝ পথে চলে যেতে চান। সেটা কেন, সে কথাই সেলুকাস জানতে চেয়েছে। সেকেন্দার বলছে এই দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চাই। কি আশ্চর্য সেনাপতি! দূর ম্যাসিডন থেকে রাজ্য জনপদ তীর্ণসম পদতলে দলিত করে চলে এসেছি। ঝঞ্ঝার মতো এসে মহাশত্রু সৈন্য ধূম রাশির মতো উড়িয়ে দিয়েছি। অর্ধেক এশিয়া ম্যাসিডনের বিজয়ী বাহিনীর বীর পদভরে কম্পিত হয়েছে। নিয়তির মতো দুর্বার, হত্যার মতো করাল, দুর্ভিক্ষের মতো নিষ্ঠুর আমি অর্ধেক এশিয়ার বক্ষের উপর দিয়ে আমার রুধিরাক্ত বিজয় শকট অবাধে চালিয়ে গিয়েছি, কিন্তু বাধা পেলাম প্রথম সেই শত্রুদ্রতে। এখানে কিভাবে আলেকজান্ডার অর্ধেকের বেশি এশিয়া দখল করেছে সে কথাই বলেছেন। তিনি দিগ্বিজয়ে বেরিয়েছিলেন ঠিকই, কিন্তু এখন তার মনে হচ্ছে যে তার কাছে নতুন গ্রিক সৈন্য নেই, তার আরো গ্রিক সৈন্যের প্রয়োজন। সেই ম্যাসিডন থেকে রাজ্য জনপদ ঘাসের মতো পায়ের তলায় দলিত করে পিষ্ট করে তারা চলে এসেছে। ঝড়ের মতো এসে সৈন্যদলদের ধূমরাশির মতো উড়িয়ে দিয়েছে। এশিয়ার অর্ধেক জায়গা ম্যাসিডনের বিজয় বাহিনী অর্থাৎ সৈন্যবাহিনীর বীর পদস্পর্শে কম্পিত হয়েছে। নিয়তির মতো দুর্বার, নিয়তিকে সহজে খণ্ডন করা যায় না, বাধা দেওয়া যায় না। হবেই এমন। হত্যার মতো করাল, অর্থাৎ মৃত্যুর মতো ভয়ঙ্কর, কাউকে হত্যা করে দেওয়ার মতো ভয়ঙ্কর। দুর্ভিক্ষের মতো নিষ্ঠুর আমি অর্ধেক এশিয়ার বক্ষের উপর দিয়ে আমার রুধিরাক্ত বিজয় শকট অবাধে চালিয়ে গিয়েছি। দুর্ভিক্ষের মতো নিষ্ঠুর, দুর্ভিক্ষের সময় যেমন হাহাকার উঠে যায়, সেই দুর্ভিক্ষের মতো নিষ্ঠুর। অর্ধেকের বেশি এশিয়ার বুকের উপর রুধিরাক্ত মানে রক্তাক্ত বা রক্ত মাখা বিজয় শকট মানে বিজয় রথ আমি অবাধে বিনা বাধায় চালিয়ে গিয়েছি। রক্তমাখা বিজয় রথ অবাধে চালিয়ে গিয়েছি, কিন্তু প্রথম বাধা পেলাম শতদ্র তীরে। শতদ্র সিন্ধুর একটি উপনদী। রাজা পুরু তাকে প্রথম বাধা দিয়েছিলেন। তাহলে
আলেকজান্ডার ও তার গ্রিক সৈন্যরা বিনা বাধায় রাজ্য জয় করেছে, কিন্তু ভারতীয় সামরিক শক্তির পরিচয় পেয়ে তারা ভীত হয়ে পড়ে। গ্রিক সৈন্যরা আরো অগ্রসর করতে অসম্মত হয়। তাছাড়া বছরের পর বছর যুদ্ধ করতে করতে তারা ক্লান্ত হয়ে পড়েছিল। তাই আলেকজান্ডারকে তার দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চাই। তাই আলেকজান্ডার স্বদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাই আলেকজান্ডার ফিরে যাচ্ছেন তার দিগ্বিজয় সফল হবার জন্য নতুন সৈন্য সংগ্রহ করবেন বলে। আজ এতটাই থাক, বাকিটা পরের ক্লাসে আলোচনা করব। আসসালামু আলাইকুম।